পরিবারের সদস্যরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমি প্রত্যেকদিন তোমাদের সাথে দেখাই বাবা কিভাবে ফুলের চারা নিয়ে বাজারে যায়। আজ তোমাদের দেখাচ্ছি ফুলের চারাগুলো আমাদের কিভাবে তুলে প্যাকিং করতে হয়। বিকেলবেলার দিকে ফুলের চারা তুলে রাখলে না চারাগুলো একটু ড্যাম হয়ে যায়, তো সেই কারণে বাবা ভোরবেলায় ওঠে, মানে সেরকম 6টা, 5:30, 6টার দিকে ওঠে। ভোরবেলা না, মানে খুব সকালবেলা উঠে এভাবে বসে কিন্তু প্যাকেট করে। আর আমরা প্যাকেট কিন্তু এমনি যে খাতার কাগজগুলো আছে, বইয়ের পেজ আছে, সেগুলো দিয়েই প্যাকেট করা হয়। আমাদের পুরনো বইগুলো আছে, যেমন আমার ভাইয়ের পুরনো অনেক বই আছে, তো সেইগুলো, তারপর বোনের বই, তো সেইগুলো দিয়ে কিন্তু বাবা প্যাকেটটা করে তারপর কিন্তু বাজারে নিয়ে যায়। এমনিতে প্যাকেট কিনতে পাওয়া যায়, তো সেগুলো আমাদের ব্যবহার করা হয় না, কারণ প্যাকেটের মধ্যে চারা একদমই টেকে না, ভালো হয় না, সুন্দর হয় না। তো সেই কারণে কিন্তু বাবা এভাবে প্যাকেট করে। এখন কিন্তু সকালবেলা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি বাড়ির সামনে রোদ পোয়াতে। এখন দুদিন থেকে আবার ভালোই রোদ উঠছে, ভাবলাম যে না বাবুকে নিয়ে একটু রোদ পোয়াই। বাবু ওইদিকে কান্না করছিল। বেরু ছুটে গেছে রে, আমরা ঠাম্মিকে বলি, ঠাম্মি বেরু ছুটে গেছে। এই যে ও না, আমার সোনা বাবা রে, তুমি জানো, শোনো না, তুমি জানো বেরু ছুটে গেছে? ওলে গজান বাবা রে, ও না এই যে না ও না ও সোনা না, এই যে এইভাবে থাকবা, এইভাবে না, হ্যাঁ এইভাবে ও খাবা, তুমি খাবা। দেখো এদিকে ফুলের চারা কিন্তু আমাদের তোলা হয়ে গেছে, এর মধ্যে আবার কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। এই রোদ, এই কুয়াশা এরকম করছে কিন্তু এখনকার দিনগুলো। পুরো সাইকেল বাবা ভর্তি করে নিয়েছে, কত সুন্দর লাগছে দেখো। এমন করে সাইকেল দিয়ে চালিয়ে বাবা নিয়ে যাবে ফুলের চারাগুলো, আর রাস্তাতেই কিন্তু প্রায় বিক্রি হয়ে যায়। আর এদিকে বাবু আর আমি বসে এখন রোদ পোয়াচ্ছি। এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে, তো বাবু আর আমি বসে এদিকে রোদ পোয়াচ্ছি। রোদটা ভীষণ আরাম লাগছে। তো ছেলের গায়ে সেরকম বেশিক্ষণ রোদ লাগাই না, বেশিক্ষণ না হলেও 1 ঘন্টা সকালবেলা রোদে থাকি, তারপর আবার দুপুরবেলার দিকে মনে করো আধ ঘন্টা। মানে এখন তো ঠান্ডার দিন পড়েছে, বাবু বেশি একটা ঘরে থাকতে চায় না, তো সেই কারণে রোদের মধ্যে বসে থাকি। আমার শরীরে রোদটা বেশি লাগাই, ওর শরীরে একটু কম লাগে, কারণ আমি না অনেক জায়গায় শুনেছি, অনেকেই আমাকে বলেছে বেশি নাকি রোদ লাগাতে নেই। আর সকালবেলা রোদটা একটু ভালো হয় দেখে সকালবেলার রোদটা বাবুর শরীরে অনেকটা ভালো। আজ অনেক দিন পর এভাবে সকালবেলা উঠে রোদ দেখতে পেয়েছি। কিছুদিন এত পরিমাণ ঠান্ডা পড়েছে কি বলবো, আজ অনেক দিন পর কি সুন্দর রোদ উঠেছে, বাড়িটা রোদে ঝলমল করছে। ছেলেকে নিয়ে বসে আছি আমি রোদের মধ্যে, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি এই রোদের কাহিনীটা। সত্যি এত সুন্দর সকালবেলা রোদ হলে আর কি চাই। শীতের দিন রোদের মধ্যে বসে থাকতে কিন্তু বেশ লাগে। আকাশটাও দেখো একদম নীল আকাশ হয়ে আছে, মনেই হচ্ছে না এখন সবে মাত্র 8টা বাজে। ভাই সকালবেলা বেরিয়ে গেছে কলেজের উদ্দেশ্যে, ভাইয়ের এক্সাম আছে। মা ওইদিকে বিছানা গোছাচ্ছে, আর আমার বাবা কিন্তু ফুলের চারা নিয়ে সকালই বেরিয়ে গেছে। আর আমরা মা ছেলে দুজন মিলে রোদ বসে পোয়াচ্ছি। এদিকে ছেলে খাচ্ছে আর আমি রোদের মধ্যে বসে আছি। রোদটা ভীষণ আরাম লাগছে। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক স্বাগত। আজ তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করব, সেটা সারা দিন শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমার কাছে একটা স্পেশাল দিন, আর সত্যি এই দিনটা আমি এর আগের মাসে অনেক খুশি ছিলাম এই দিনটাতে। তাই আজ আমি আরও বেশি খুশি। আজ আমার বাবুর 1 মাস পূর্ণ হয়েছে, সেই কারণে আজ অনেক কিছু করব, আর অনেক কিছু ইচ্ছেও আছে। বাবুর অনেকগুলো ফটো শ্যুট করার ইচ্ছে আছে, তো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে।
এদিকে বাড়িতে আছে একজন লেবার। এই দাদাটা কিন্তু আমাদের বাড়িতে অনেক কদিন থেকে কাজ করছে। এখন আমাদের আলু হয়ে গেছে বড় বড় হওয়ার কারণে কিন্তু আলুর জমিতে কেল দিতে হয়, মানে এইভাবে নাঙ্গল দিয়ে কিন্তু টানতে হয়। তো নাঙ্গল এখানে দাদা রেডি করছে। আর এদিকে আমার মা অনেক কাপড় চোপড় বের করেছে, কারণ আমাদের আর অসুখ মাত্র 2 দিন আছে, তারপর আমাদের অসুখ শেষ। মানে আমাদের তোমরা জানোই মৃত অসুখ হয়েছে, সেটা শেষ হয়ে যাবে। আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করব আমি। তো চলো আগে আমি আমার বাড়িটা পুরো তোমাদেরকে দেখিয়ে দিই যে কে কি কাজ করছে। আমি আমার বাবুকে নিয়ে বসে আছি, আর এদিকে মা কিন্তু তুলেছে অনেকগুলো শলা, মানে নারকেলের শলা তুলেছে। এগুলো কিন্তু ঝাড়ু বানানো হবে। এগুলো পাঠিয়েছে আমার ডাক্তার মামার বাড়ি থেকে। ডক্টর মামার বাড়ি থেকে মামি প্রত্যেক বছর আমাদের জন্য শলা পাঠিয়ে দেয়, এবছরও পাঠিয়েছে। মা কিন্তু রাত্রেবেলা টিভি দেখতে দেখতেই শলাগুলো তুলে নিয়েছে। আর এদিকে বুনু এখন বাবুকে নিয়ে বসে আছে। রোদটাও দেখো এই সবেমাত্র বেশি করে উঠলো, বেশ ভালো লাগছে এই সকালবেলা এরকম রোদ। এখনও চাদর সোয়েটার সব কিছু গায়ে। আগে আগে আমি একদমই মোজা পরতাম না, এখন বাবু হওয়ার পর থেকেই আমার সব সময় মোজা পরে রাখতে হয়, না হলে বাবুর কখন ঠান্ডা লেগে যাবে। তো বন্ধুরা চলে এলাম ঘরে। তার একমাত্র কারণ হচ্ছে বিছানা গোছানো হয়নি আমার। সকালবেলা ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে বসেছিলাম, এখন বোনের কাছে দিলাম। ভাবলাম যে না, বিছানাপত্রকে গুছিয়ে নেই। আর এপাশে কিছু কাপড় চোপড় তুলতে হবে। আজকে আমাদের ধোয়া পাল্লা শুরু হবে, অসুখ যাবে। তো তোমরা জানোই যে আমাদের মরার অসুখ হয়েছে, মানে আমাদের একজন লোকের মৃত্যু হয়েছে আমাদের জাতিগোষ্ঠীর মধ্যে। তো সেই কারণে আজকে অসুখ যাবে। আর মা ওই যে ধোয়া পাল্লা করবে, তাই আমাকে বলছে যে ঝটপট করে যেগুলো ধুতে হবে দিয়ে দে। আমি তো বাবুর কাপড় চোপড় কাঁথা টাথা যা ছিল সব ধুয়েই ফেলেছি, ওগুলো ধুতে হবে না। শুধু ধোয়ার মধ্যে এই যেখানে যে ছোটো ব্ল্যাঙ্কেটটা আছে ওটা, মশারিটা, এগুলো ধুতে হবে। আর বেড কাভার কয়েকদিন পর ধুবো। আজকে আমাদের মরার ওষুধের 10 দিন, আর 3 দিন আছে, তাহলেই কিন্তু কমপ্লিট। আমরা 13 দিনে ওষুধ খাই, 3 দিনে কমপ্লিট। তো চলো এখন বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিই। গুছিয়ে নিলে ঘরটাকে পরিষ্কার করে নিলে মায়ের কাছে এই যেগুলো ধোয়ার জিনিস আছে ওগুলো দিয়ে দেবো, দিয়ে দিলে আমার কাছে এদিকে হয়ে যাবে। তো এই যে এখানে একটা ব্ল্যাঙ্কেট নামানো হয়েছে, তো ব্ল্যাঙ্কেটের যে কাভারগুলো আছে ওগুলো ধুয়ে দিতে হবে। ব্ল্যাঙ্কেট তো ধুয়ে দিতে দেওয়া যায় না, তো ব্ল্যাঙ্কেটের কাভারগুলো ধুয়ে দিতে হবে। ভাই সকালবেলা উঠেই চলে গেছে এক্সাম দিতে। আর এই যেখানে 2টো কম্বল ছিল, কম্বলগুলো ভাই গুছিয়ে দিয়েছে। তো চলো কথা না বাড়িয়ে ঝটপট করে এগুলোকে আমি গুছিয়ে। এদিকে চলে এসেছি আমি ঘরে বিছানাপত্রগুলো গুছিয়ে নিতে। তো ঝটপট চলে এলাম ঘরের মধ্যে, বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়ে তারপর কিন্তু বেরোবো। কাল কিন্তু মা এদিকে মশারি টশারি সব কিন্তু বলছিল খুলে দেওয়ার জন্য। তো এখন আমি মশারিগুলো খুলবো। এই মশারিগুলো খুলে কিন্তু মা এই মশারিগুলো ধুয়ে দেবে। আমার বেড কাভার, মশারি আর বাবুর এই ব্ল্যাঙ্কেটটা বাবু হওয়ার সময় কিন্তু হসপিটালে কেনা হয়েছিল। আর এই যে মোটা ব্ল্যাঙ্কেটটা, এগুলো কিন্তু ধোয়া যাবে না এই ব্ল্যাঙ্কেটটা। তো এমনিতেই মা এটা রোদ দিয়ে দেবে। আর আমি ব্ল্যাঙ্কেটের কাভার গায়ে দিতে পারি না, মানে ব্ল্যাঙ্কেট এমনিভাবে গায়ে দিব, কিন্তু কাভার শুধু ব্ল্যাঙ্কেট আমি গায়ে দিতে পারি না। তো এদিকে দেখো সব কিছু বাবুর কম্বল, ছোট ছোট যে ব্ল্যাঙ্কেটগুলো বাবুর আছে এগুলো গুছিয়ে নিচ্ছি। রাত্রেবেলা যে কটা ব্ল্যাঙ্কেট লাগে বলে তোমাদের বোঝাতে পারবো না। একটু পরপর হিসু করে, সেই হিসু পাল্টে দিতে হয়। তো সেই কারণে কিন্তু অনেকগুলো ব্ল্যাঙ্কেট নিয়ে আমার শুতে হয়, না হলে উঠবো আবার ব্ল্যাঙ্কেট আনবো, আবার বাবুর শরীরে এনে দেবো, সেরকম করি না, একদম নিয়েই শুয়ে পড়ি। এখানে মানে মা আর আমি দুজন মিলে ঘুমাই। তো আর এদিকে আমি আমাদের জানলার পর্দাটা লাগিয়ে নিচ্ছি, এটা কালকে ধোয়া হয়েছিল আর রাত্রেবেলা লাগাইনি। তো ভাবলাম যে না, এখন সকালবেলা পর্দাগুলোকে ঠিকঠাক করে লাগিয়ে নিই। অসুখ আর মাত্র আছে 2 দিন, 2 দিন পর চলে যাবে। আমার তো অসুখ না, বাড়ির সবার অসুখ, কিন্তু আমার জামা কাপড় টাপড় যা আছে সবগুলো ধুতে হবে। এইসব ধোয়া পাল্লার কাজ তো আর আমি করবো না। আমি শুধু বাবুর যে কয়েকটা জামা কাপড় আছে যেগুলো প্রত্যেক দিনের ধুতে হয় সেগুলো ধুয়ে দিই। আর মা আমার জামা কাপড়, বেড কাভার, মশারি সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে। হ্যাঁ, থাম্বনেলে যেটা বলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে আমার ছেলে বাবু হবে, আর সবাই সেটাই বলেছিল। কারণ আমার যখন থেকেই মানে পেটে এসেছিল বেবি, মানে বাবু আমার যখন থেকেই পেটে, তখন থেকেই আমার শরীরের কালার বলো অনেক পরিবর্তন হয়ে গেছিল। আমি অনেকটাই শুকিয়ে গেছিলাম আর কালো হয়ে গেছিলাম। আমার ছোটতে হিসু মাসে তুই বুঝাস নাই, ওর জন্য তো আমি তো কুকিটা দূরে রাখছি। দেখ বুঝা দেখ দিনাটা দে, কম্বল দে, বুঝে না মানে বুঝে না। এই যে বিছনা
তুই কিচ্ছু বুঝোস না রে মানি, তুই তো একটা দুষ্ট হয়ে গেলি, তুই কিচ্ছু বুঝোস না। হ্যাঁ হিসু হিসু করলে যে আমার ঠান্ডা লাগে। হ্যাঁ হ্যাঁ তো আমরা হিসু হিসু করে দিছি, মানিটা বোঝে নাই বোঝে নাই বোঝে নাই। ও বাবা 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 বাবা ও বাবা বাবা বলেন তো কথা বলেছে তো ও বাবা 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 ও বাবা 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 গো বাবা ও বাবা হ্যাঁ ও বাবা ও সোনা কোথায় আমার প্রয়াস বাবা প্রয়াস প্রয়াস পিকু 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 আমি ডাকি হ্যাঁ ও পিকু পিকু ও পিকু পিকু বন্ধ করে দে ও পিকু পিকু ও পিকু না না ও পিকু তুমি কোথায় খেলু করছো বাড়িতে আসো বাড়িতে আসো মা ডাকছে না মা ডাকছে তো। এর মধ্যে কিন্তু বাবুকে দিয়ে গেছিলো বুনু, তো বাবুর সাথে একটু খেলাধুলো করলাম, তারপর ঘরটাকে ঝাড় দিয়ে একদম উঠানের এই সাইডগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর হ্যাঁ, যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আমি প্রথম থেকেই বুঝেছিলাম আমার ছেলে সন্তান হবে। আগেকার দিনে দিদা ঠাম্মা ওরা কি বলতো জানো, মেয়ের মা সুন্দর আর ছেলের মা হচ্ছে বান্দর। মানে মেয়ে যদি হয় তোমার তাহলে তুমি দিন দিন সুন্দর হয়ে যাবে, আর তোমার যদি ছেলে হয় তাহলে নাকি তুমি দেখতে খারাপ হয়ে যাবে। হ্যাঁ আমি জানি আমি দেখতে এমনিতেও খারাপ, সেরকম সুন্দর না, কিন্তু আমার শরীরের কালার বলো, আমি এতটা কালো নই যতটা বাবু পেটে আসার সময় হয়েছিলাম, এতটাও আমি শুকনো না যেটা আমি বাবু পেটে আসার সময় হয়েছিলাম। আমি এমনিতে লম্বা সম্বা মানুষ, আমি কিন্তু ভীষণ লম্বা, 5 ফুট 6 ইঞ্চি আমি। তো সেই এত লম্বা মানুষরা যদি হঠাৎ করে শুকিয়ে যায় কেমন লাগে বলো তো। আমি এমনিতেই শরীরটা আমার লম্বার সাথে কিন্তু খাপ খেত, মানে যে শরীরটা আমার ছিল, কিন্তু বাবু পেটে আসার পর থেকে আমি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছি। আমার আগের নাইটিগুলো একটাও হতো না, আগের জামা কাপড় একটাও হতো না, সবগুলো সেলাই করে করে আমার পরতে হতো, এরকম অবস্থা হয়ে গিয়েছিলো। এমনকি আমার ওজনটাও কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছিলো। মানে আমার ওজন সবসময় কিন্তু আমি মাপি যখন, মানে এমনিতেই 55 কেজি 56 কেজি থাকি, কিন্তু বাবু পেটে আসার পর থেকে আস্তে আস্তে ওজনটা আমার বেড়ে গেছিলো, কিন্তু মোটা হচ্ছিলাম না। সেই কারণে আমি যেখানেই যেতাম, যার সঙ্গে কথা বলতাম, যারাই আমাকে দেখতে আসতো সবাই বলতো যে তাদের নাকি সাথী আসতে চলেছে। মানে যেমন আমার মা জেঠি সবাই বলতো আমাদের সাথী আসতে চলেছে, মানে আমার ছেলে হতে চলেছে। এই জিনিসটা কিন্তু আমি সবার কাছ থেকেই শুনেছি, আর সবাই বলেছে ছেলে হবে ছেলে হবে, কিন্তু আমি চেয়েছিলাম মেয়ে, কারণ আমার না খুব শখ আমি আমার মেয়ে হবে, আমি সুন্দর করে সাজাবো, ওকে ছোট ছোট ঝুঁটি বেঁধে দেবো, অনেক রকমের ড্রেস পরাবো, এটা ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হয়নি। কিন্তু বাবু হয়েছে, এটাই আমার কাছে সব থেকে বড়। আমার ঘরে ছোট্ট একটা নারায়ণ এসেছে, এর থেকে বড় কিছু চাওয়ার নেই ভগবানের কাছে আমার। ভগবান ওকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই হচ্ছে সব থেকে বড় আমার কাছে পাওনা। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি ঘরগুলোকে মুছে নিয়েছি। আজকে অনেকটা ফ্রি আছি, কারণ বুনু আজকে স্কুলে যাবে না বলছে, আর সেই কারণে বোনকে বললাম যে বাবুকে নিয়ে বসে থাকতে। আর আমার বাবু কিন্তু আমার এই ছোটো বুনুর কোলে অনেকক্ষণ থাকে, ও খুব ওকে চিনে গেছে, আর আমার বাবাকে তো আরও বেশি করে চিনে গেছে। সন্ধ্যের থেকে বাবার সাথে শুয়ে থাকবে, বাবা যখন টিভি দেখে সন্ধ্যেবেলায় তখন সে বাবার সাথে শুয়ে শুয়ে বাবার সাথে গল্প করবে, এরকম করে গল্প করবে। আমিও সেই টাইমে বসে বসে কিন্তু বাবার সঙ্গে শুয়ে শুয়ে বা বসে বসে কিন্তু আমি সিরিয়ালগুলো দেখে নিতে পারি, বাবার সঙ্গে বসে বসে কিন্তু সিরিয়ালগুলো দেখে নিতে পারি। আমি, বাবা, মা, পাশের বাড়ির বম্মা, ওরা অনেকেই থাকে। আমাদের বাড়িতে এখনও সেই চলটা আছে, মানে পাশের বাড়ি থেকে লোক আসা টিভি দেখার। আমাদের এদিকে প্রায় বাড়িতেও টিভি আছে, কিন্তু যাদের বাড়িতে টিভি আছে তারা
তারাও কিন্তু চলে আসে আমাদের বাড়িতে টিভি দেখতে। কারণ যেখানে মানুষ ভালোবাসা পায়, যেখানে একটু সম্মান পায়, সেখানেই কিন্তু লোক আসে, তাই না বলো? তো চলো, এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো কাজ কমপ্লিট। ঘরগুলোকে ভালো করে মুছে নিয়েছি। হ্যাঁ, মা মুছে, কিন্তু আমার যেন মনে হচ্ছিল আজকে একটু আমি মুছবো। আর অনেক দিন তো হয়ে গেল আমার সিজারের। আজকে আমার সিজারের প্রায় 32 দিন, 1 মাস পূরণ হয়েছে মাত্র। কিন্তু আমি আগে থেকে অনেক সুস্থ হয়ে গেছি, শুধু আমার শরীরটা একটু দুর্বল। ডাক্তার বলে দিয়েছে ফলমূল খেতে। তো এদিকে বাবা নিয়ে এসেছিলো বেদানা, তো ওই যে বেদানা এখানে খেয়ে নিচ্ছি। আর বাবা কিন্তু প্রায় সময়ই বাজার গেলে আমার জন্য বেদানা, আপেল ওইসব নিয়ে আসে। আগেও নিয়ে আসতো, এখনও নিয়ে আসে, কারণ এখন আমার শরীরের রক্ত আরও অনেক কমে গেছে। যখন ডাক্তার দেখালাম, ডাক্তার আমাকে বেশি করে ফলমূল খেতে বলে দিয়েছে। সেটা শুনেই বাবা কিন্তু আরও দেখো ফলমূল নিয়ে এসেছে। তো এখানে হাফটা আমি খেয়ে নিচ্ছি, আর হাফ বুনুর জন্য রেখে দিয়েছি। বোন ভাই সবাই মিলেই কিন্তু খাই, কারণ আমাকে কেউ বলে না দেওয়ার জন্য, কিন্তু আমি একা একা খেতে পারি না। আমার ভীষণ খারাপ লাগে যে আমি সবার সামনে এত ফলমূল এত কিছু খাবো, কিন্তু আমার সাথে যে ছোট ছোট বাচ্চাগুলো থাকবে, আমার ভাইও তো আমার থেকে অনেক ছোট, দেখতে বড় সড়ো হলেও ও যখন দেখবে আমি খাচ্ছি, তো সেই জিনিসগুলো আমার ভালো লাগে না। তো সেই কারণে আমি হাফ নিয়েছি, হাফ দিয়েছি ভাইকে, আর কিছুটা দিয়েছি বোনকে। সবাই মিলে কিন্তু এখানে খেয়ে নিচ্ছি। আর তারপর আমি একটা কাজ করব, চান টান করে চলে এসেছি এখন মার একটা শাড়ি খুঁজতে। শাড়িটা খুঁজছি, তার কারণ হচ্ছে বাবুর জন্য একটা দোলনা বানাবো। আমি কিন্তু এখনও দোলনা কিনিনি, হ্যাঁ অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে। আর সেদিন আমি বরের সঙ্গে গেছিলাম ডক্টর দেখাতে, তো সেদিন ভেবেছিলাম দোলনাটা কিনে নিয়ে আসবো। আমার পছন্দ মতো দোলনা আমি পাইনি, যেটা আমি পছন্দ করেছিলাম সেটা আমি পাইনি, তো সেই কারণে আর নিয়ে আসা হলো না। আর এদিকে বরকে ফোন করে বললাম যে আমি একটা ফ্লিপকার্ট থেকে দোলনা অর্ডার দিব, তো সেটা বললো যে হ্যাঁ দিয়ে দাও। তো সেই কারণে অর্ডার দেওয়া হয়ে গেছে, চলে আসবে, বেশি দিন লাগবে না, কয়েকদিনের মধ্যে দোলনাটা চলে আসবে। কিন্তু আসার আগে আমি বাবুকে একটা দোলনাতে অভ্যাস করাতে চাই। প্রথমে দেখবে ছোট বাচ্চারা দোলনায় থাকতে চাবে না। আমি যদি ওকে প্রথমত অভ্যাসটা করিয়ে নিই, তাহলে আর আমার সেই দোলনাটা এলে অসুবিধে হবে না। তো সেই জন্য মার একটা ভালো কাপড় নামিয়ে নিয়েছি। ভালো বলতে এই কাপড়টা মা পরে না সেরকম, এই কাপড়টা পিচ্ছিল আছে। এই পিচ্ছিল কাপড় দিলে কিন্তু দোলনা বানালে অনেক সুবিধা হয়। আমরা ছোটোবেলায় এরকম কাপড় দিয়ে দোলনা বানিয়ে বানিয়ে অনেক খেলেছি, অনেক আনন্দ করেছি। তো চলো, এদিকে কিন্তু আমি বাবুর জন্য একটা কাপড় নিয়ে চলে এসেছি মায়ের। আর এখানেই দোলনাটা বানাবো, শুধু একটা ছোট বাচ্চার জন্য, আমার বাবুর জন্য। দোলনাটা কিন্তু বেশি ইয়ে করবো না, বড় সড়ো বলতে বা বেশি একটা উঁচু করব না, সেরকম দোলনাটা অনেকটা নিচুতে থাকবে। শুধু কিছুক্ষণের জন্য বাবুকে যেন দোলনাতে রাখতে পারি। আমার সেরকম খারাপ লাগে না বাবুকে কোলে রাখতে। আমাদের বাড়িতে অনেক লোকজন, বাবুকে কোলে রাখার জন্য সেরকম সমস্যাও হয় না, কিন্তু অভ্যাস করানোটা কিন্তু খুব দরকার। তো এদিকে আমি দোলনাটা বেঁধে নিচ্ছি, আর আমার জেঠির সাথে গল্প করছিলাম। জেঠি বলছে ছেলেকে এত কম দামি দোলনা শোয়াবি, আমাদের ছেলের কি জিনিসের অভাব পড়েছে, সেরকম করে বলছিল। তো আমি বললাম না জেঠি, আমি এখন শুধু ওকে অভ্যাসটা করিয়ে নেই, আর দেখবে ও অভ্যাসটা হয়ে গেলে কিন্তু যে দোলনাটা আমি অর্ডার দিয়েছি সেটা এলে কিন্তু ও খুব সুন্দর সেই দোলনাতে কিন্তু থাকতে পারবে। না হলে কিন্তু আমার আবার সেই দোলনা এলে অভ্যাস করাতে হবে। তো সেই জন্যই আমি এখানে দোলনাটা টানিয়ে নিচ্ছি। জেঠি আমাকে বলছিল কাপড়ের দোলনা টানাস না, কারণ এইরকম কাপড় দোলনা দেখলেও আমাদের খারাপ লাগে। তোর কাছে যদি পয়সা না থাকে তো আমি দিচ্ছি, বা তোর জেঠু দেবে, সেরকম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির প্রথম নাতি, এমনিতে নাতনি আছে কিন্তু নাতি নেই। আমাদের এই বাড়িতেও কিন্তু ছেলে নেই, আমরা যতগুলো ভাই বোন আছি সবারই মেয়ে, সেই কারণে আমার ছেলের ভালোবাসাটাও অনেকটা বেশি। এমনকি আমার দাদার মেয়েদেরকে আমি যতটা ভালোবাসি, আমার দাদারাও কিন্তু আমার ছেলেটাকে ঠিক ততটাই ভালোবাসে। কারণ দেখবে ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসাটা পাওয়া যায়, সেটা কিন্তু একদমই মানতে হবে। তো এইদিকে কিন্তু জেঠির সঙ্গে কথা বলে বলে আমি দোলনাটা বেঁধে নিয়েছি। অনেকটাই শক্ত করে দোলনা বেঁধেছি, কারণ ছেলেটাকে শোয়াবো, তারপর একটু রিস্ক লাগে। এমনিতেই নিচটা হচ্ছে পাকা, একদম শক্ত করে বেঁধে নিজেও কিন্তু একটু টান টান ভাব করে দিয়েছি, আমার শরীরের জোরটাও দিয়েছি। দেখলাম যে না, দোলনাটা ভাঙলেও না বা কোনো রকম কোনো কিছু হলেও না। এখন এখানে দিতে হবে আমার 2-1টা কাঁথাগুলো দিয়ে দিলে দোলনাটা অনেকটা শক্তপোক্ত হয়ে যাবে, নিচে শুতে বাবুর কিন্তু অসুবিধে হবে না। তো সেই কারণে এখানে চলে গেলাম ঘরের মধ্যে কাঁথা আনতে আর একটা বালিশ আনতে। নিয়ে চলে এসেছি বাবুর ছোট ছোট ব্ল্যাঙ্কেট 2টো নিয়ে এসেছি। এখানে শুলে বাবুর কোনো রকমই অসুবিধে হবে না। আর বাড়িতে তো আমরা সবসময় লোকজন থাকি, আমরা
আমরা তো সবসময় লক্ষ্য রাখতে পারবো। হ্যাঁ, এই দোলনাটা দেখে কেউ আবার খারাপ কমেন্ট করো না যে দিদিভাই তুমি কাপড়ের দোলনা কেন বাবুকে শোয়াচ্ছ, কেন তুমি দোলনা কিনে আনতে পারোনি। আমি অর্ডার দিয়েছি গো, আর আসলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বেশি দিন নেই, 4-5 দিনের মধ্যে চলে আসবে। আমরা যদি এখান থেকে ফ্লিপকার্টে কোনো জিনিস অর্ডার দিই, আস্তে আস্তে না অনেক দিন সময় লেগে যায়। তো সেই কারণে ভাবলাম 2-1 দিনের মধ্যে বাবুকে তো অভ্যাসটা করিয়ে নিতে পারবো। তো দেখো এদিকে নিয়ে চলে এলাম একটা বালিশ, বাবুর ছোট বালিশ। তো এদিকে কিন্তু বাবুর মাথার দিকে বালিশটা দিয়ে নিলাম, এখন বাবুকেও শুইয়ে দেবো। বুঝিয়েছিল ওলা হইতেছে তা ভাই আরো কাবল গাওয়া কাবল জামে না তাকে রবিবা তাকে তো রাইবে মানে কই পরে না করতে বুঝো না পারে হ্যাঁ তো কাপড় বাদ দাও চল ভালো রে বাচ্চা স্টার্ট করে বানছি লাই দাম না জুড়ে আস্তে আস্তে লার দেন লারা নিতিস না আমি গল্প টাইট করে বান না আমি ইয়ে করছি যে টান দিছি হটলে বসে না তো আমি চুল দিছি না এই যে ও দোল 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 দুলুনি নাঙ্গা মাথায় চিরুনি কি বাবা ও রে বাবা কি হচ্ছে ভালো লাগে না গরিবের দোলনাটা পছন্দ হয় না পছন্দ হয় না কান্দু পছন্দ হয় না আজকে লারা দেখতে কি অভ্যাস হো ভালো জিনিস তো বাড়িটা রেখে দিলে মাথার একটা নিশা এটা লাগাই দে বন্ধু ভয় ভাই জেঠি ও জেঠি ভয় ভাই মনে হয় কিছু কষ্ট না তোমাকে দাদা কই ভাই খাওয়া দাওয়া করে এরকম কিছু না খাওয়া দিবা ও ও সোনা ও বাবা ও কোদো আমার সোনা আমার নকি না বাবা না